18 তারিখের পর আওয়ামী লীগ দেবে মরণ কামড়। আওয়ামী লীগের ঠেলার সাথে বাঁচবে না, আওয়ামী লীগের ধোলাইয়ের কাছে দাঁড়াইতে পারবে না। সুতরাং গভর্নমেন্ট ঠিক থাকবে না, হরতাল মিছিল অবরোধ এগুলো দিতেই থাকবে আওয়ামী লীগ। 18 জানুয়ারি বাংলাদেশে কি হবে, কেন ভয় পাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী? ভোটের আগে কেন ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস? ইউনূসের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মডেল তাহলে ফেল? 2026-এর নির্বাচন নিয়ে এমনিতেই সংকট চলছে, তার উপর মস্কো থেকে আসা একটা গোপন চিঠি ইউনূস সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে। পুতিনের দূত এমন আয়না দেখালেন, সোজা বার্তা, রাশিয়া আর অপেক্ষা করার মুডে নেই। 2026-এ ওখানে নির্বাচন, কিন্তু তার আগেই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে তা বড় কোনো একটা ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। এদিকে শেষ রক্ষা হচ্ছে না ডক্টর ইউনূসের। নোবেল বিজয়ী হওয়া সত্ত্বেও 1 পয়সারও দাম দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। এজন্য আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে নির্বাচনটি ডক্টর মোহাম্মদ ইউনূস করতে চান সেটি বিশ্বাস করার মতো কোনো কারণ নেই, যা তারা আসলে মন থেকে নির্বাচনটি চাচ্ছেন। কখনোই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাকিদেরকে কাউকে নির্বাচনের ব্যাপারে যে আগ্রহী সেটি আমরা দেখি। আওয়ামী লীগ বিহীন নির্বাচনের স্বাদ বোধহয় মিটতেই চলেছে। এই নির্বাচন যে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হবে না আন্তর্জাতিকভাবে এবং দেশের অভ্যন্তরে, সেই বিষয়টা তারা বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে এই লেখনীটা লিখেছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। 18 জানুয়ারি বাংলাদেশে কি হবে, কেন ভয় পাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী? ভোটের আগে কেন ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস? ইউনূসের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মডেল তাহলে ফেল? খলিলুর রহমানকে ওয়াশিংটনে গিয়ে মূলত এটাই বোঝাতে হয়েছে বাংলাদেশ কিভাবে একটি বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন বিশ্ববাসীকে উপহার দেবে বা উপহার দিতে চায়। কিন্তু বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে খলিলুর রহমানের উত্তরে আমেরিকা এখনো পুরোপুরি সন্তুষ্ট নয়। আর এখানেই তো ইউনূস সরকারের প্রথম বড় সমস্যা। আওয়ামী লীগকে ফেরালে দেশের ভিতরে ঝামেলা বাড়ছে, আর না ফেরালে আবার বাইরে চাপ। বলতে গেলে ফাঁকা বাসে আটকে পড়েছে অন্তর্বর্তী সরকার। ইউনূসের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মডেল হঠাৎ করে কেন ভেঙে পড়ল? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একেবারে শুরুতে ভেবেছিল দক্ষিণ আফ্রিকার আদলে একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন তারা গঠন করবে এবং বড় রাজনৈতিক সমাধান তারা বাংলাদেশে নিয়ে আসবে। অন্তর্বর্তী সরকারের আসলে পরিকল্পনাটা ছিল আওয়ামী লীগ তাদের শাসনকালে হওয়া সমস্ত ভুল স্বীকার করবে, তারা ক্ষমা চাইবে, তারপর ধীরে ধীরে তারা রাজনীতিতে ফিরবে এবং সেই রাস্তাটা করে দেবে অন্তর্বর্তী সরকার। কিন্তু আওয়ামী লীগ এই সত্য মানতে রাজি হয়নি। তাদের বক্তব্য ছিল তারা কোনো অপরাধী স্বীকার করবে না কখনোই, কারণ তারা অপরাধী করেনি সেটা তারা ভাবে। অন্তর্বর্তী সরকারও নাছোড়বান্দা, ফলে তৈরি হয় একটা বিপজ্জনক অবস্থা। হতে পারে আওয়ামী লীগ এখন বাংলাদেশে নিষিদ্ধ, কিন্তু তারা ভাঙা দল নয়, এটা ভুললে চলবে না। তাদের সাংগঠনিক নেটওয়ার্ক, কর্মী এবং সমর্থকরা এখনো যথেষ্ট সক্রিয় বাংলাদেশে। আওয়ামী লীগ হয়তো ভোটে নেই, কিন্তু রাজপথে নামার ক্ষমতা তারা রাখে। ইউনূস সরকারের জন্য এটি আরেকটি বড় মাথা ব্যথার কারণ। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর একটা অভ্যন্তরীণ রিপোর্ট, এবং সেই রিপোর্ট ঘিরে বেশ চাঞ্চল্য, কারণ সেই রিপোর্টে একটি তারিখের কথা বারবার উঠে আসছে। সেটি হলো 18 জানুয়ারি। 18 জানুয়ারি 2026। তাহলে কি হবে বাংলাদেশে? অন্তর্বর্তী সরকারের আশঙ্কা ওই সময়ের পর আওয়ামী লীগের সংগঠিত অংশ রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে, কারণ ভোটের পর ওই সময়ের মধ্যে আন্তর্জাতিক মহলের অবস্থানটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। যদি আওয়ামী লীগ দেখে যে পশ্চিমা দেশগুলো বাংলাদেশের নতুন সরকারকে পুরোপুরি সমর্থন করছে না, তাহলে তখন তারা সেটাকে সুযোগ হিসাবে কাজে লাগাতে পারে বা অবশ্যই কাজে লাগাতে চাইবে। আর সেই আশঙ্কার কারণে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর ভিতরে একটা ভয় বাড়ছে। তারা জানে একবার যদি বড় সংঘর্ষ শুরু হয় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। এছাড়া অন্তর্বর্তী সরকারের যারা বন্ধু বা মিত্র রয়েছে তারাও তো একজোট নয়। সরকারের নিজেদের শক্তিগুলোর মধ্যেও একটা সমস্যা চলছে। ইসলামপন্থী 11 দলীয় জোটের ভিতরে জামাত এবং চরমোনাই পীরের মধ্যে প্রকাশ্যে একটা টানাপোড়েনের যে খবর সেটা পাওয়া যাচ্ছে। জামাত 190 আসনের দাবি নিয়ে একেবারে অনড় হয়ে বসে রয়েছে। জামাতের এই অনড় অবস্থানকে অন্যান্য দলগুলি আবার একচেটিয়া দখলদারি হিসাবে দেখছে। আর এই বিরোধ যদি গভীর হয় তাহলে বাংলাদেশে ভোটের ময়দানে তৈরি হওয়া জোট ভেঙে যেতে পারে। আর জোট ভাঙলে কি হবে? সরকারের মাঠ পর্যায়ের সমর্থন দুর্বল হয়ে যাবে। এটা অন্তত জলের মতো পরিষ্কার, আর সেটা নিশ্চয়ই ইউনূস চাইবেন না। তবে বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধ কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংক।
এই মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে নীরব দল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের নিয়ে। বিএনপি এবং জামাত দুপক্ষ এখন চেষ্টা করছে সেই ভোটারদের নিজেদের দিকে টানতে, কারণ সবাই জানে এই 30 থেকে 35% ভোট যেদিকে যাবে তারাই সরকার গঠনের মূল কারিগর হবে। আর এখানেই তো আটকে গেছে অন্তর্বর্তী সরকার। এই ভোটারদের পুরোপুরি বাদ দিলে বিদেশি চাপ বাড়বে, আর সুযোগ দিলে আবার অন্তর্বর্তী সরকারের যারা মিত্র তাদের আবার গোসা হবে। এই বাস্তবতাই ইউনূসের সরকারকে একটা রাজনৈতিক সংকটের মুখে দাঁড় করিয়েছে। একদিকে পশ্চিমা শক্তির ক্রমবর্ধমান চাপ, অন্যদিকে রাজপথে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা। আর তার উপর তো আবার মাথাচাড়া দিয়েছে সরকার সমর্থিত জোটের ভিতরে ফাটল। সব মিলিয়ে সরকার 3 দিক থেকে সাঁড়াশি চাপে রয়েছে। ফলে এই নির্বাচন অর্থাৎ 12 তারিখের নির্বাচন শুধু ক্ষমতা নির্ধারণের একটি প্রক্রিয়া নয়, এটি অন্তর্বর্তী সরকারের জন্য বিশ্বাসযোগ্যতারও একটি বড় পরীক্ষা। আর সেই পরীক্ষায় মোহাম্মদ ইউনূস পাশ করবেন নাকি ফেল করবেন? যে তারা খুব জোর গলায় বলছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, একদিন আগেও একদিন পরেও না। এর কারণটা কি? আমরা যদি আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে গ্রামের রাস্তায় অনেক রাতে নিরিবিলি রাস্তায় কেউ যখন হাঁটে এবং একটু ভয় ভয় পায়, মানে অশরীরী মানে জিন ভূতের ভয় পায়, তখন হয়তো নিজে থেকে জোরে একটা আওয়াজ করে ওঠে, এই ওদিকে কে, অথবা গলা খাকারে দেয়। মানে নির্বাচন তারা যে চায় না সেটা মানুষ বুঝে ফেলছে কিনা সে ভয় থেকে তারা এই কথাটা খুব জোরে সোরে বলে যে না নির্বাচন যথাসময়ে হবে, কিন্তু সেটা আসলে বলে তারা একটা ভয় থেকে, যাতে মানুষ তাদেরকে বুঝে না ফেলে যে তারা আসলে নির্বাচন চায় না। এবং এই যে গণভোট নিয়ে তারা মানে যেই কাজটি করছে, দেখেন এটি মানে আইনজ্ঞদের আপনার সাথে বিভিন্ন সময় আলোচিত হয়েছে, বিশিষ্ট ব্যক্তিরা আলোচনা করেছেন যে যেই প্রক্রিয়ায় যে গণভোটের যে ঘোষণাটি দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ আইন মানে বহির্ভূত, সংবিধান বহির্ভূত। কারণ আপনি গণভোট কিসের উপর করবেন? একটা আইন যখন পাশ হয় মানে সংসদ গ্রহণ করে, তারপর সেটিকে আবার গণভোটে পাঠাতে পারে জনগণের একটি মতামত নেওয়ার জন্য, যেটি আমরা 90 এর গণ আন্দোলনের পর সংসদীয় সরকারে ফিরে যাওয়ার প্রশ্নে তখন একটি গণভোট যেটি হয়েছিল সেটি, তাই না? আবার হ্যাঁ, জিয়াউর রহমান এরশাদ তারা হানা ভোট করেছিল, সেটি সামরিক শাসনের সময়। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় আপনি আগে একটি সংসদ আইন গ্রহণ করবে, একটি প্রস্তাব গ্রহণ করবে, তারপর অধিকতর জনমত যাচাইয়ের জন্য পাঠাবে। কিন্তু ঠিক এইভাবে আপনি যেভাবে যে গণভোটের জন্য পাঠানো হয়েছে, ডক্টর শাহদিন মালিক সহ বিভিন্ন আইনজ্ঞরা বারবার বলেছেন, সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন এটি একেবারেই সংবিধান বহির্ভূত। এখন আপনি একটি সংবিধান বহির্ভূত কাজ করছেন, এবং সেই সংবিধান বহির্ভূত কাজটি আপনি কিভাবে করছেন? জনগণকে বোঝার সুযোগ দিচ্ছেন না, জনগণকে ভাববার সুযোগ দিচ্ছেন না। এই যে আপনি খেয়াল করে দেখবেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে মানে প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় একটি করে পোস্ট দেওয়া হচ্ছে, একটি করে ফটো কার্ড দেওয়া হচ্ছে যে আপনি গণভোটে কেন ভোট দিবেন, এইরকম ভবিষ্যতের জন্য, ওই রকম ভবিষ্যতের জন্য, এই ফ্যাসিস্ট মানে পথ বন্ধ করার জন্য। কিন্তু তার আগে তো আপনার বলা দরকার ছিল যে গণভোট আপনি কিসের উপর করছেন, জনগণের কাছ থেকে আপনি কিসের উপর মতামত চাইছেন, সেই বিষয়গুলো কি নিয়ে কি আপনি কোনো প্রচারণা করছেন? আপনি কিন্তু প্রচারণা করছেন না। আচ্ছা, এই যে 4টি প্রশ্ন একসাথে করে আচ্ছা জি বলেন। আচ্ছা আপনি শেষ করেন, আমি বলছি আপনি শেষ যে করেন। 4টি প্রশ্ন আপনি একসাথে করে দিয়েছেন সেটিও তো একটি প্রতারণামূলক, এবং আপনি বলছেন যে সেখানে 4টি প্রশ্ন, কিন্তু সেখানে আসলে 3টি ব্রডার সাবজেক্টকে আপনি 4টি প্রশ্নের মধ্যে নিয়ে এসেছেন। সেই তিনটি ব্রডার প্রশ্ন কি? আপনি একটি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ একটি করেছেন 2025 এর জন্য, সেটির জন্য আপনি সম্মতি চাচ্ছেন। জুলাই সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত যেসব প্রস্তাব আছে সেইসব ব্যাপারে আপনি সম্মতি চাচ্ছেন। জুলাই জাতীয় সনদে বর্ণিত অন্যান্য যে সংস্কার বিষয়গুলো আছে, রাজনৈতিক দলগুলো কমিটমেন্ট করেছে, সেটা বাস্তবায়নের ব্যাপারে আপনি সম্মতি চাচ্ছেন। এখন এই যে 3টি ব্রডার বিষয়ে আপনি সম্মতি চাচ্ছেন, সেগুলোকে যদি আমরা আবার ক্যাটাগরিক্যালি দেখি, তখন কিন্তু দেখা যায় যে একটা ক্ষেত্রে আছে 84টি, আরেকটা ক্ষেত্রে আছে 83টি, এইভাবে আরেকটি ক্ষেত্রে আছে 15টি, ভাবে টোটাল আপনি 122টি বিষয় আপনি মতামত চাচ্ছেন, এবং একটা চালাকি করে 122টা বিষয়কে আপনি 4টা প্রশ্নের মধ্যে নিয়ে এসেছেন, এবং সেই 4টা প্রশ্ন কি সেটি আপনি জনগণকে বুঝতে দিচ্ছেন না। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনি আগামী সংসদ কি করবে, কারণ যে প্রস্তাবনাগুলো আছে সেই প্রস্তাবনাগুলো আপনাকে বাস্তবায়ন করতে হলে সংসদের কাছে যেতে হবে, কারণ সংবিধানকে সংশোধন করতে হবে। এখন আগামী সংসদ কি করবে আপনি এখানে বসে ডিক্টেট করে দেওয়ার চেষ্টা করছেন, যেটা আপনি করতে পারেন না, এবং আপনি বলতে চাইছেন যে না, জনগণ আমাকে মতামত দিচ্ছে, এবং সেই জনগণের মতামতটা নেওয়ার জন্য এক ধরনের প্রতারণামূলক ব্যবস্থার মাধ্যমে আপনি আগামী সংসদকে ডিক্টেট করতে চাচ্ছেন। সেই অত্যন্ত অসৎ, প্রতারণামূলক এবং এক ধরনের একটা ভণ্ডামি কাজ বলে আমি মনে করছি। আমি জানতে চাচ্ছি সাগর ভাই, যে ওনারা যে গণভোটটা আয়োজন করছেন, এই গণভোটের ফলে গণভোটে হ্যাঁ পাশ করলে ফেসিবাদ ফিরবে না, এরকম একটা কথা প্রচার করছেন। এটা কি আসলে তাই যে গণভোট, তারা তো এটাকে একটা বুঝি করছে যে গণভোটে না জিতে গেলে ফেসিবাদ ফিরে আসবে, সুতরাং আপনারা ফেসিবাদ ঠেকানোর জন্য হাতে ভোট দেন, এইটা বিষয়টা আসলে এটিও আসলে একটা প্রতারণামূলক, আমি বলি শব্দটা, এটিও একটা প্রতারণামূলক। আপনি খেয়াল করবেন যে গত বছরের জুলাইয়ের পর আপনি নানাভাবে আপনি মব করেছেন, মানুষকে ধরে পিটিয়ে মেরে ফেলেছেন। কেন? আপনি একটা ট্যাগ দিয়ে দিয়েছেন যে ফ্যাসিবাদের দোষর। বিষয়টা এমন যেন যে ফ্যাসিবাদের দোষর বললে একটা লোককে মেরে ফেলা যায়, আইন হাতে তুলে নেওয়া যায়, যা খুশি তা করা যায়। এবং ঠিক একই কায়দা এখানে এসে সেই ফ্যাসিবাদ শব্দটাকে সামনে আনা হচ্ছে মানুষকে বোঝানোর জন্য। এটিও একটি আমি মনে করি যে একটা খুবই বাজে কাজ হচ্ছে। এবং এই যে প্রস্তাবনাগুলো আছে, এই প্রস্তাবনাগুলো দিয়ে ফ্যাসিবাদ আপনি কিভাবে ঠেকাবেন? ফ্যাসিবাদ ঠেকানো তো হচ্ছে আপনি ব্যক্তির চর্চা,
আপনি ধরেন এখন যে সরকার আছে, এই সরকারটা একটি অন্তর্বর্তীকালীন সরকার। আমরা যদি এই সরকারের কর্মকাণ্ডকে ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, আমরা কি এই সরকারকে ফ্যাসিবাদী কার্যক্রমের দায়ে দোষী করতে পারি না? পারি তো। কারণ এমন কাজগুলো করেছে এই সরকারও, যে কাজগুলোকে আমরা নির্দ্বিধায় যে ফ্যাসিবাদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে ফেলতে পারি। তাহলে আপনি নিজেও যদি ফ্যাসিবাদের অভিযোগে অভিযুক্ত যদি আপনাকে করা যায়, ফ্যাসিবাদের দোষে আপনি যদি দুষ্ট হন, তাহলে আপনি যে ব্যবস্থাপনা আনতে চাচ্ছেন, সেই ব্যবস্থাপনা দিয়ে ফ্যাসিবাদ চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, সেটা আমরা কিভাবে বিশ্বাস করবো? আমরা কিভাবে আস্থা পাবো? কিন্তু যে প্রস্তাবনাগুলো আছে, সেই প্রস্তাবনাগুলো আসলে কতগুলো, মানে অধিকাংশই তো বর্তমানে আছে, তার মধ্যে আপনারা আপনাদের সুবিধা মতো কিছু সময় কিছু শর্ত সেখানে যুক্ত করে দিচ্ছেন। মানে রাজনৈতিক দলের বাইরে মানে কিছু সুবিধাবাদী সিভিল সোসাইটির সদস্যদেরকে, কিংবা যারা জনগণের কাছে না গিয়েও মানে ছোট দলের বড় নেতা হিসাবে জনগণের সামনে নিজেদেরকে উপস্থাপন করেন, তারা যাতে সহজে সংসদে চলে আসতে পারে, বেসিক্যালি সেই ব্যবস্থাটা করার জন্য এই সংস্কার প্রস্তাবগুলো আনা হয়েছে। এবং গণভোটের মাধ্যমে এক ধরনের একটা প্রেশার তৈরি করার চেষ্টা করা হচ্ছে যারা আগামীতে ক্ষমতায় আসবে তাদের উপর। ফলে এগুলো, এই যে ফ্যাসিবাদ চিরতরে বন্ধ হয়ে যাবে, সেগুলো আসলে আসলে মানে এক ধরনের কি বলবো, প্রতারণামূলক শব্দ, আসলে আর কিছু না। নির্বাচন নিয়ে যেহেতু আলাপ হচ্ছে, একই সাথে এই আলাপটা সেরে নেই সাগর ভাই। সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস, আপনি জানেন ইনি আমাদের বিস্তর আলাপ হয়েছে দেশে, যে উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে তার যেটা কিংস পার্টি নামে পরিচিত এনসিপি, তাদের নেতৃবৃন্দ বেশ কয়েকটি আসনে জয়লাভ করবে। মানে নির্বাচন হওয়ার আগেই একরকম নির্বাচনের ফল প্রকাশের মতো অনেকে বলছেন। এই বিষয়টা কি, এনসিপির ভবিষ্যৎ কেমন দেখছেন? না, এই জায়গাটা আমার একটা প্রশ্ন আছে, যে দেখেন, আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান, আপনি কি করে ধারণা করেন, আপনি কি করে আন্দাজ করেন কারা নির্বাচিত হবে, কারা নির্বাচিত হবে না? দ্বিতীয়ত, আমি যদি ভুল না করে থাকি, পত্রিকায় যেভাবে ছাপা হয়েছে সেখানে তিনি কিন্তু এই কথাটিও বলেছেন যে এদের, এই তরুণদের মধ্যে কেউ কেউ সংসদে নির্বাচিত হবে এবং এদের মধ্যে কেউ না কেউ শিক্ষামন্ত্রী হবে। শিক্ষামন্ত্রী যাবে সেটা আপনি কিভাবে জানেন? যারা সরকার গঠন করবে তারা ঠিক করবে কাকে শিক্ষা মন্ত্রণালয় দেওয়া হবে, কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে। তার মানে কি আপনার কোনো অ্যারেঞ্জমেন্ট আছে, কোনো ব্যবস্থাপনা আছে? এই ব্যবস্থাপনার মাধ্যমে কোনো বিশেষ রাজনৈতিক দলকে, কোনো বিশেষ ব্যক্তিদেরকে আপনি মানে কোনো মেকানিজম আছে যে জিতিয়ে আনার একটা তৎপরতা আছে? আমি যেটিকে বলি যে তাহলে কি দেশে একটা ম্যানুফ্যাকচার্ড ইলেকশন হবে? মানে আপনি একটা তৈরি করা জিনিস, বিভিন্ন জায়গার বিভিন্ন উপাদানগুলোকে নিয়ে আপনি একটি সংসদ তৈরি করবেন আপনার পছন্দ মতো, সেরকম কোন অ্যারেঞ্জমেন্ট কি হয়েছে? এবং সেরকম একটা অ্যারেঞ্জমেন্টের যে সন্দেহ, সেই সন্দেহটা কিন্তু আমরা একটু বাস্তবতা পাই আমরা যখন পোস্টাল ব্যালট পেপার গুলো দেখি প্রবাসে বিভিন্ন জায়গায়। এই যে পোস্টাল ব্যালট পেপার গুলো, সেগুলো জামাত নেতাদের বাড়িতে বাড়িতে পাওয়া যাচ্ছে, সেখানে কিভাবে যাবে? আবার প্রবাসের বিভিন্ন দেশে যেখানে আহ, ভোটার তালিকায় যে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রবাসীদের, সেখানেও বিশেষ বিশেষ রাজনৈতিক দলের নেতারা, কর্মীরা, তারা গিয়ে এই কাজগুলো করেছে দূতাবাস থেকে অনেকটা বাইরে রেখে। তো তার মানে বোঝা যাচ্ছে যে সেখানে এক ধরনের একটা প্লে হয়ে গেছে। এবং ডক্টর ইউনূস যখন বলেন যে কেউ কেউ নির্বাচিত হবে, কেউ কেউ শিক্ষামন্ত্রী হবে, তাহলে ওই যে প্লটটাকে আমরা ভাবি, সন্দেহ করি, সেই প্লটের সঙ্গে আমরা একটা সংযোগ পাই। তার বাইরেও আমরা এখন পর্যন্ত যদি দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা অন্তর্বর্তী সরকারের ভূমিকা, আগাগোড়ায় আমরা কিন্তু দেখেছি তারা বায়াসড। তিনি তো নিজেই বলেছেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা। তিনি বলেছিলেন যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে, তখনও রাজনৈতিক দল গঠিত হয় নাই। তিনি বিদেশি মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, এবং তিনি বলেছিলেন যে তিনি তাদেরকে উৎসাহিত করেছেন। এখন তিনি বলছেন যে তাদের মধ্যে তারা এমপি হবে, শিক্ষামন্ত্রী হবে। তার মানে হচ্ছে যে তিনি একদম ডে ওয়ান থেকে আসলে একটা যে মেট্রিকুলাস ডিজাইন যে শব্দটি ব্যবহৃত হয়, খুব উচ্চারিত হয়, সেরকম একটি ডিজাইন নিয়ে তিনি আসলে আগামী নির্বাচনটাকে সামনে রেখেছেন, যে শেষ পর্যন্ত যদি নির্বাচন করতে হয়, আমি মনে করি নির্বাচনটা হতেই হবে, হওয়া দরকার। কেমন নির্বাচন হবে সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে তাদের এই সরকারের মাথায় ঠিক ওইরকম একটা ম্যানুফ্যাকচার নির্বাচন আছে, এবং সেই ম্যানুফ্যাকচার নির্বাচনের দিকে তারা এগোচ্ছেন। নির্বাচন হওয়া দরকার যে বলছেন, আমি যদি একটু করে বলি যে এই সরকারের কি সক্ষমতা আছে যে যে নির্বাচনটা তারা দিতে পারবে, এই নির্বাচন আমাদের জন্য কি কাজে আসবে, তার কি সক্ষমতা আছে, তার কি প্রিপারেশন আছে ইন্টারনালি দেশের ভেতরে? আমি এখানে আওয়ামী লীগ সাবজেক্ট, আমেরিকা, কানাডা, ফ্রান্স বা ইন্ডিয়া কি করলো সেটা বলতে চাচ্ছি না। দেশের ভেতরে যে সিচুয়েশন তৈরি করে রেখেছেন, তো শেষে এসে আপনিও বলেন বাধ্য ইলেকশনটা দিচ্ছেন, তার আগে ইলেকশনের কিন্তু প্রিপারেশন, তার কিছুই তিনি নেননি, হঠাৎ করে একটা কিছু হবে। এই হওয়াটা কতটুকু ভালো হবে, যেটা আপনি বলছেন যে তারপরেও 12 ফেব্রুয়ারি হোক? হ্যাঁ, কতটুকু ভালো হবে সেটি নির্ভর করবে যে রাজনৈতিক শক্তির উপর। আসলে ধরেন বিএনপি অন্যতম প্রধান আরেকটি রাজনৈতিক দল, যারা ক্ষমতায় যেতে চায় কিংবা যারা দাবি করে যে তাদের, আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু সরকার আমি বলবো যে স্বেচ্ছাচারী ভাবে তাদের কার্যক্রম স্থগিত করে রেখেছে, এই মুহূর্তে বিএনপি একটি অন্যতম বড় শক্তিশালী রাজনৈতিক দল। বিএনপির ভূমিকার উপর নির্ভর করবে আসলে আগামী নির্বাচনটা কতটা ভালো হবে কি ভালো হবে না। এখন যেহেতু ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার নির্বাচন চায় না, যেহেতু তার নিয়োগকর্তা হিসেবে তিনি যাদেরকে ভাবেন, এনসিপি কিংবা অন্যান্য যারা তরুণদের রাজনৈতিক দল, তারা নির্বাচন চায় না। জামাত ইসলামী আগাগোড়া আপনি জানেন যে নির্বাচনের বিপক্ষে বলে এসেছে, তারা বলেছে যে এত তাড়াহুড়া নেই। এখন এসে হয়তো তারা বলছে যে হ্যাঁ নির্বাচন হবে বা নির্বাচন চায়। ফলে যেহেতু নির্বাচনের বিপক্ষে শক্তিটাই সব বেশি, রাজনৈতিক শক্তি বলি বা সরকার বলি সব মিলিয়ে, এখন বিএনপি আরেকটি অনেক ক্ষমতায় যাবার দাবিদার আরেকটি রাজনৈতিক দল। বিএনপি যদি শক্তভাবে রাজনৈতিক ভাবে একটা অবস্থান নিতে না পারে, ভূমিকা নিতে না পারে, তাহলে বিএনপির জন্য অবশ্যই 1991 সালে আওয়ামী লীগের ভাগ্যে যা ঘটেছিল সেরকম ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, তাহলে হয়তো মানে খুব
কি বলবো এটাকে, অবাক হওয়ার কোনো কারণ থাকবে না। কিন্তু সেরকম পরিস্থিতি ঘটলে হয়তো সরকার একভাবে সেটিকে সামলে নেবে। কিন্তু যদি সরকারের মাথায় থাকে যে একটা ম্যানুফ্যাকচার ইলেকশন করে কাউকে ক্ষমতায় নিয়ে আসা, তাহলে সরকার সেভাবেই কাজ করবে। এখন সেটি আপনার যে জায়গায় প্রশ্ন, এটি নিয়ে কিন্তু বিদেশিদের মধ্যেও কিন্তু একটা সংশয় আছে। আমার যাদের সঙ্গে বাইরের আমাদের ওয়েস্টার্ন মানে ডিপ্লোম্যাটিক লেভেলে যাদের সঙ্গে কথা হয়েছে, তারা নির্বাচনটি যেমন চায়, একই সঙ্গে তাদের মনে কিন্তু এই সংশয়টাও আছে যে নির্বাচনের পরে যেহেতু একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচনটি করা হচ্ছে বা আয়োজন করা হচ্ছে, ফলে নির্বাচনের পরে স্থিতিশীলতা কতটা আসবে, কতটা স্বাভাবিক অবস্থা থাকবে দেশের, এটি নিয়ে তাদের মনেও কিন্তু প্রশ্ন আছে, সংশয় আছে। হয়তো তারপরও তারা একটি নির্বাচন চাচ্ছে এই কারণে যে নির্বাচন হওয়ার পর অন্তত একটি কেন্দ্রবিন্দু থাকবে যার সঙ্গে তারাও কথা বলতে পারবে, মানুষ কথা বলতে পারবে। কিন্তু এখন হয়ে গেছে এমন, কেন্দ্রটা হচ্ছে নানামুখী, পাওয়ার হাউস গুলো নানা দিকে, ফলে তারা ঠিক বুঝে উঠতে পারে না যে ঠিক কোন জায়গায় ইন্টারাকশনটা করতে হবে। সরকার, আমি আরেকটা বিষয়ের দিকে যেতে চাই এই মুহূর্তে, সেটা হলো যে আমেরিকা দেখেছেন, যে আমেরিকা এর আগে আমরা দেখেছি যে নির্বাচিত সরকার বাংলাদেশের মতো দেশে আমেরিকা ভেতরে ভেতরে কোন একটা পার্টির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এ যায়, ইন্ডিয়া যায়, এরকম আমরা শুনেছি অনেকবার। কিন্তু ওপেনলি ইলেকশনের আগে পলিটিক্যাল পার্টিকে জিজ্ঞেস করছে, তারা উত্তর দিচ্ছে যে এই সরকারের যেসব চুক্তি তুমি সেগুলো ক্ষমতায় গেলে মানবে কিনা, বিএনপির সঙ্গে কথা বলছে, বাংলাদেশের সঙ্গে কথা বলছে, আরো কারো সঙ্গে কথা বলছে কিনা আমরা জানি না। এই যে একটা বিষয়, এবং আপনি কি মনে করেন এটার সাথে ইন্ডিয়ারও কোনো সংযুক্তি আছে? কারণ একেবারে উইদাউট ইন্ডিয়ান কনসার্ন বাংলাদেশে আমেরিকা 100% স্বার্থ উদ্ধার করে যাবে, এটা তো অনেকে মনে করেন। আসলে ইন্টারন্যাশনাল দিকটা এখন বাংলাদেশকে নিয়ে কোন দিকে আছে? না, এই জায়গাটায় দুটো দুটো বিষয় আপনাকে দেখতে হবে। প্রথমত আমি একটু আগে যেটা বলেছি যে পশ্চিমা দেশগুলো বা বিদেশিরা তারা গত 1 বছরের বেশি সময় ধরে চেয়েছে যে কত দ্রুত বাংলাদেশে একটা নির্বাচন হবে, একটা নির্বাচিত সরকারের সঙ্গেই তারা লেনদেন করা বা যে কোনো ধরনের ট্রানজাকশন করা সেটা তারা করবে। এখন আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু উদ্যোগী হয়ে, উৎসাহী হয়ে আমেরিকার কাছে, আমেরিকাকে নানা রকম সুবিধা দেওয়ার জন্য, বোয়িং কেনার জন্য, আরো নানা রকম সুবিধা দেওয়ার জন্য, যেটা এই ধরনের সরকার করতে পারে না। এগুলো একটি নির্বাচিত সরকারের কাজ, একটি ইন্টারিম গভর্নমেন্টের কাজ না। এটি তারা করতে পারে না, এবং এটি কিন্তু আমেরিকাও বুঝে যে একটা ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে আমি এই ধরনের একটা বিজনেস ডিল করবো, তারপর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পর তখন কি হবে। ফলে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে তারা অবশ্যই কথা বলতে পারে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে কি করছে, কিভাবে দেখছে, সেটি তাদের এক ধরনের একটা বোঝাপড়া থাকার জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন, আমেরিকা তার ওই অঞ্চলে ইন্ডিয়া, চায়না, বাংলাদেশ মিলিয়ে ওই অঞ্চলে আমেরিকার একটি বিশেষ স্বার্থ আছে, এটা আমরা সবাই জানি। এবং সেই বিশেষ স্বার্থের ক্ষেত্রে সেইখানে যে বড় রাষ্ট্রগুলো আছে, বড় দেশগুলো আছে, তাদের কৌশলগত পার্টনার, যারা স্ট্র্যাটেজিক পার্টনার আছে, ঠিক তাদেরকে বাইপাস করে কেবলমাত্র বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের লেনদেনে যাবে বা কোনো সিদ্ধান্তে যাবে, সেটি আমি বিশ্বাস করি না, আমার মনে হয় না। 1/11 সময় আমাদের কাছে নজির আছে, 10 দিন আগে টোটাল নির্বাচনও বাতিল হয়েছে, উপদেষ্টা পরিষদও বাতিল হয়েছে। এখন আমেরিকা কেন তাহলে ফোন দিচ্ছে? আমেরিকা ফোন দিচ্ছে সকলকে, যে সবার সাথে কথা বলতেছে, ভাই দেখেন এর ভিতরে এখন আওয়ামী লীগ, ওই যে ব্যানারে দেখলেন যে 18 তারিখের পরে আসছে মরণ কামড়। ভাই এটা আমি বলতেছি না মরণ কামড়, আমি কোত্থেকে বলবো? আমি ক্ষুদ্র ছোট মানুষ, আমি তো আওয়ামী লীগের নেতা না, বা আওয়ামী লীগের কোনো নেতাও বলে নাই যে আপনার 18 তারিখের পরে বিশাল মরণ কামড় দিবে, আন্দোলন হবে। এটা বলছে কারা ভাই? গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলছে ভাই বিশাল আন্দোলন হবে। এখন বিশাল আন্দোলন তাইলে 12 তারিখের নির্বাচনের আগে হয়তো এই বিভিন্ন কেন্দ্র, ভোট কেন্দ্রগুলো জ্বালাও পোড়া হইতে পারে। ভাই এটা আমি বলছি না, জ্বালাও পোড়াও হইতে পারে, মানে জ্বালাইয়া পোড়াইয়া দিতে পারে। এটাও কারা বলছে? গোয়েন্দা সংস্থা। তো এখানে তো আওয়ামী লীগ কি ভাই জ্বালাও পোড়াও করে? কখনো করে না, ঠিক না? 96 সালের ওই যে ইলেকশন মনে আছে, বিএনপি আওয়ামী লীগ করছিল, পাবলিক করছে ভাই। পাবলিক যদি আন্দোলন করে, পাবলিক যদি জুতা পিটা করে এই ছাত্রদেরকে, পাবলিক যদি বিভিন্ন ভোট কেন্দ্র জ্বালাইয়া দেয়, পাবলিক যদি বিভিন্ন নেতাদের ধৈরা দিগম্বর করে ধোলাই করে, এটা আমার কি করার আছে ভাই? আওয়ামী লীগের কি করার আছে? সুতরাং এই যে মরণ কামড়, ওরা বলতেছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে। এখন আওয়ামী লীগ দিবে নাকি জনসাধারণ? আসলে জনসাধারণ বলতে ওরা ভয় পায়, কারণ জনসাধারণের 90% এখন আওয়ামী লীগ। যেই বেটা এর আগে আওয়ামী লীগ করতো না, সেও কাজে এখন আওয়ামী লীগ ভালো। যেসব মহিলাগুলো আগে বলতো না, আগে বলতো যে আওয়ামী লীগ খারাপ, তারাও এখন কাজে আওয়ামী লীগ ভালো। মহিলাদের এখন সমস্যা হয়েছে না? এই যে হাইকোর্ট রায় দিয়ে দিল ভাই, দুই বিয়া, মানে প্রথম বউয়ের অনুমতি লাগবে না দ্বিতীয় বিয়া করতে, আবার তৃতীয় বিয়া করলে দ্বিতীয়টা তো প্রথম হয়ে যায়, সেটারও অনুমতি লাগবে না। তো মহিলারা এখন চিন্তা করতে আয়, আগে পাইতাম না, আগে যাও একটা ভাতার পাইতাম, এখন তো দেখি লাঙ্গের আশা করে ভাতারও গায়ে। সেটা মহিলারও এখন বিরোধী। আবার যদি সরিয়া আইন হয়, বেত্রাঘাত পাছার উপরে যদি চলে দৌড়া, তাহলে তো আবার সমস্যা না? তো এই সব কিছু মিলে পাবলিক খেপারেছে, পাবলিক আসলে মূলত হচ্ছে যে পাবলিক, এরা বুঝতেছে পাবলিক হয়তো 18 তারিখের পরে বিভিন্ন জায়গায় নেমে যাবে। ওই যে যেমন জুলাই আগস্টে যেরকম পাবলিক নাকি বিভিন্ন জায়গায় জ্বালাই দিছিল, উল্টাই দিছিল, সেরকম হয়তো পাবলিক আবার জ্বালাই দিতে পারে, উল্টাই দিতে পারে, ঝুলাই দিতে পারে। এই কারণে এখন বলতেছে যে আওয়ামী লীগ করবে। কারণ তো নাম দিতে হবে, এটা তো যদি বলে যে পাবলিক, তার একটা শরমের বিষয় না ভাই? তো সেটা আমি বলছি না, গোয়েন্দা সংস্থা বলছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে, ইলেকশন তো টোটালি ভন্ডুল হয়ে যাবে। এমনও হইতে পারে যে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে 12 তারিখের ভিতরে যত ক্যাম্প আছে সব হাওয়া হয়ে যেতে পারে। তো এগুলো সব পাবলিক হয়তো করতে পারে, এটা আওয়ামী লীগ করবে না, পাবলিক করবে। কারণ পাবলিক মানি এখন কিন্তু সব আওয়ামী লীগ, এটা তো মানেন যে কোনো পাবলিক মানি আওয়ামী লীগ। আর জামাত বিএনপি তো আলাদা।
জামাত বিএনপি বলে জামাত বিএনপি, আর পাবলিক আম জনতা যেটা বলেন সেটা হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং আসতে পারে নাকি 18 তারিখের পরে বিশাল আন্দোলন, দিতে পারে মরণ কামড়। এমনও হইতে পারে যে আওয়ামী লীগ নেতারাও হয়তো বিভিন্ন জায়গায় আছে, যারা এখন আছে বাংলাদেশে, যাদেরকে আমরা জানি যে বাইরে, তারাও হয়তো বাংলাদেশে। সবকিছু মিলাইয়া একটা বজগট অবস্থায়। তবে আমেরিকার ভয় হয়েছে যে আওয়ামী লীগরে বাইরে রাখে এই নির্বাচন করে ফয়দা হবে না, 6 মাসও টিকবেন না। সুতরাং আবারও বলি আপনাদেরকে, নো ভোট, নো ভোট। নৌকা নাই, ভোট কেন্দ্রে যাব না। কিসের তোমার হার না, ভোট দিতেই তো যাব না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।